একেবারে নিরাপদে চড়ে বেড়াচ্ছে, কোনো দড়িও লাগছে না, একেবারে একটা অঞ্চল থেকেই গরু করছি। ওইবার ফিডব্যাকও পাইছি, মানে চর্বির পার্সেন্টেজ খুবই কম। কেউ ওইরকম টেকনিক করা, একটু ইনজেকশন দিয়ে ফুলানো অথবা ওই ব্রয়লার মুরগির ফিড হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি কেউ ম্যানুয়ালি উপরে নিয়ে এসে অসৎ ব্যবসায়ী এরা করে, সেটা পরিচর্যা হয়েছে, আপনার চোখে ধরতেছে, এগুলো মোটামুটি পাহাড়ের উপর। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি অচিরেই তিনি এই যে জালিম গোষ্ঠীকে ধ্বংস করে আমাদের এখানে একটা স্বাধীন ভূমি আমাদের কবুল করুন আমাদের জন্য, এবং সেখানকার যারা মুসলিম আছে তারা যাতে স্বাধীনভাবে সেখানে বসবাস করতে পারে, এবং আমরা যাতে আমাদের এই আল আকসায় আমাদের যে প্রথম কিবলা সেখানে যে নামাজ পড়তে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদের জীবদ্দশায় দেখার তৌফিক দান করেন, আমিন। সো অনলাইনে গরু ব্যবসাটা অনেক পুরাতন একটা বিজনেস। আমরা যদি বলি অনেক আদিম ব্যবসাগুলোর একটা গরুর বিজনেস। সো এই বিজনেসে একটা নতুন হাওয়া আমরা দেখছি, এটা বিগত 8-10 বছরের একটা ট্রেন্ড, যে অনলাইনে গরু বিক্রি হচ্ছে। অনলাইনে যে গরু বিক্রি হওয়া সম্ভব, এটা হয়তো আজ থেকে 10 বছর আগেও কাউকে জিজ্ঞেস করলে হয়তো মানে তিনি বিশ্বাস করতে পারতেন না যে অনলাইনে কিভাবে গরু বিক্রি করা সম্ভব। জি হ্যাঁ, এইটাই সম্ভব হয়েছে। এখন মানুষজন অনলাইনে ছবি ভিডিও দেখে গরু কিনছে, এবং এই অনলাইন বিজনেসেরই একজন পাইনিয়ার হচ্ছেন আমাদের আজকের গেস্ট আকিল ভাই। উনি আসল ফুডের ফাউন্ডার। এটা মনে হয় তার 4th ইয়ার, তিনি 4th বর্ষ, তাদের এই বছর 5ম বর্ষ, তো 4 বছর ধরে তারা ইতিমধ্যে অনলাইনে গরু বিক্রি করছেন। তো এই অনলাইনে গরু বিক্রি যতটা সহজ শোনা যাচ্ছে, বাট এর পিছনে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। খুবই শর্ট টেনিউরে এই গরুগুলো আনতে হয়, এই বিজনেসটা করতে হয়, বেশ বড় একটা অ্যামাউন্ট নিয়ে নামতে হয়, এবং এই একটা অনেক বড় একটা ব্যারিয়ার থাকে অনলাইন বিজনেসে, যে গ্রাহক এবং প্রোডাক্টের মানে ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে একটা কমিউনিকেশন ব্যারিয়ার থাকে, যে আমি দেখাচ্ছি এক ধরনের গরুর ছবি, কাস্টমার হয়তো পারসিভ করতেছেন আরেক ধরনের, ভাবতেছেন গরুটা অনেক বড়, হাতে পাওয়ার পর একটা মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় বা একটা ক্ল্যাশ তৈরি হয়। সো এরকম অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তারপরে গরু যেহেতু এটা শর্ট টেনিউরে করা, গরুগুলো বিক্রি যেটা হচ্ছে না, এই গরুগুলো নিয়ে একটা বিপদে পড়তে হয়। সো এটা লাভের পরিমাণ কেমন, কাস্টমারই বা আমরা কোথায় পাবো, সেই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকের এপিসোডে জানবো ইনশাল্লাহ। আপনারা আশা করি শেষ পর্যন্ত থাকবেন, এবং তার আগে একটা রিকোয়েস্ট করে যাই, আমরা এই বিজব্রো পডকাস্ট বা এই যে লেখালেখি অনলাইনে যে কন্টেন্টগুলো, এগুলো আসলে সদকায়ে জারিয়া নিয়েতে করি। আমরা একদিন থাকবো না, আমাদের এই কন্টেন্টগুলো থাকবে, এবং এটা মানুষের যাতে উপকার আনতে পারে এই উদ্দেশ্যে করি। সো আপনার যদি মনে হয় যে আমাদের কন্টেন্টগুলো উপকারী এবং আরও মানুষের জানার প্রয়োজন, তা আপনারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক শেয়ার এগুলো করে একটু অন্য মানুষের মাঝখানে ছড়ায় দেওয়ার চেষ্টা করবেন। এই অনুরোধ দিয়েই শুরু করছি। তো শুরুতেই আকিল ভাইকে যদি বলি যে আকিল ভাই, যে অনলাইনে যে গরু বিক্রি করা সম্ভব, এটা আসলে আপনি কিভাবে আপনার মাথায় আসলো, বা কেনই বা আপনি অনলাইনে গরু বিজনেসে আসলেন, কিভাবে আসলেন, কাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছেন, সেই গল্পটা যদি একটু বলেন। আসলে শুধু অনলাইনে শুধু গরু বিক্রি করে এরকম প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না আর কি। আমাদের তো অন্য বিজনেসও আছে, যেটা অনলাইন এবং অফলাইন দুইটাই সার্ভ করি আমরা, অনলাইন কাস্টমার, অফলাইন কাস্টমার। আমাদের যে এক্সিস্টিং ব্যবসা আছে, সেখানে আমাদের মানে সব ধরনের নিরাপদ গ্রোসারি, সাথে আমাদের প্রোটিনের একটা বড় কাস্টমার বেজ আছে। সেখানে আমরা মাছ, মাংস, সব ধরনের মাংস, সব ধরনের মাছ আমরা বিক্রি করি। তো প্রতি সপ্তাহে তো আমাদের এমনিতেই গরু জবাই হয়, তো প্রতি সপ্তাহে গরু জবাই হয়। তো অনলাইনে যখন গরুর গোশত মানুষ খায়, তখন আমরা ছোট করে যখন প্রথমবার শুরু করি, যে না তাহলে মনে হয় গরুও বিক্রি হবে ঈদের সময়, রাইট। তো ঈদের সময়, এবং এরপরে আবার দেখা গেছে যে আমাদের আউটলেটেও যারা আসে কাস্টমার, এরা না দেখেই যে ভাই আপনাদের গরু তো রেগুলার খাওয়া হয়, আমরা কী কোয়ালিটির দেশি গরু দিয়ে থাকি। তো সেইখান থেকে তাদেরও একটা চাহিদা ছিল। তো অনলাইনের অংশটা একটু বেশি, অফলাইনে কম হইলেও আমাদের দুইটার কম্বিনেশনে আর কি আমাদের এই কুরবানির গরুর প্রজেক্ট যেটা, সেটা এইভাবেই চলে। এটা কত সালে ভাই শুরু করেছিলেন? এটা অলমোস্ট 20 সালের দিকে, 2020। সো যেটা টেক পেলাম আপনার কাছ থেকে, যে আপনার অলরেডি একটা এক্সিস্টিং কাস্টমার বিজনেস আছে, আপনার নিরাপদ খাদ্য নিয়ে ব্যবসা করেন।
সো এইটারই একটা এক্সটেনশন হচ্ছে এই গরু বিজনেস। জি। তো প্রথম বছর ভাইয়া বললেন অল্প করে বিজনেস করেছেন, কতগুলো গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথম বছর আমরা খুব খুব সম্ভবত না, এক্স্যাক্টলি আমরা 18টা গরু। মাশাআল্লাহ, আমিও 18টা দিয়ে শুরু করছিলাম প্রথমবার। 18টা গরু, মানে এক গাড়ি হিসাব করতে হ্যাঁ, গেলে আর হ্যাঁ। কি যেটা হয় আপনি তো জানেন। সো ওই গল্পটা যদি একটু বলেন ভাইয়া, মানে ওই ডিসিশন নেওয়ার প্রসেসটা যে আমরা গরু বিক্রি করব অনলাইনে, মানে কুরবানিতে, এবং মানে কাদের দেখে ইন্সপায়ার্ড হওয়া, বা এই গল্পটা যে কিভাবে শুরু করলেন, জার্নিটা, গরু কোত্থেকে কিনলেন, টাকা পয়সা কোত্থেকে ম্যানেজ অনলাইনে হলো? তখন অনলাইনে ওই সময় সরোবর লালন ছাড়া আর কেউ আমাদের সার্কেলে অন্য কেউ অনলাইনে তখন বিক্রি করতো না। রাইট। তো দেখলে তাদেরকে দেখেই ওই ওই সময় ইন্সপায়ার্ড হয়েছে। ওই সময় শুরু করা। তাছাড়া অন্য কেউ অনলাইনে এইভাবে বিক্রি করতো না, হয়তো নিজস্ব সার্কেলে বিক্রি করতো, ভাই আমি আনছি 10টা গরু, রাইট। আপনি নিয়ে যান, এরকম হয়েছে। কিন্তু অনলাইনে একদম ওয়েবসাইটে সুন্দরভাবে ওয়েট দিয়ে পুরা ডেসক্রিপশন দিয়ে যেভাবে আর কি এখন সবাই করছে, সেরকম আর কি শুধু তারাই ছিল ওই সময়। তাদেরকে দেখে, সরোবরকে দেখে জি, ইন্সপায়ার্ড জি, হয়েছেন। সো ওই শুরুর গল্পটা যদি একটু আমরা শুনি আপনার কাছ থেকে। শুরুর গল্প, প্রথমবার তো একেবারেই খুবই কম সময় নিয়ে আমরা আর কি প্রজেক্ট করছিলাম। আমরা একেবারে একটা অঞ্চল থেকেই গরু করছি ওইবার, শুধু নেত্রকোনার পাহাড়ি অঞ্চলে, যেটা একদম দুর্গাপুর বিরিশিরি, ওই এলাকার গরু নিয়েই শুধু কাজ করছি ওইবার। একেবারে আমরা চলে গেছি, গিয়ে কতদিন আগে, কয় মাসের ইয়ে ছিল প্রজেক্ট? অলমোস্ট প্রথমবার 20 থেকে 25 দিন আগে, এর আগে ঈদের 20 থেকে 25 একবারে দিন আগে? 20 থেকে 25 দিন আগে প্রথমবার। আচ্ছা। এবং এত কম সময়ে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে প্রজেক্ট উঠে গেছে। ওই সময় তো মানে করোনা ছিল 2020 সালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করোনার লকডাউন ছিল। লকডাউনের এই সুযোগটা কি আপনাদের? রিস্ক আর কি, একটা সময় রিস্কি সময় আর কি, রিস্কিও ছিল, বাট এট দ্য সেম টাইম তো ওই সময় ওই যে অনলাইন থেকে গরু কেনার একটা যে প্রবণতা রয়েছে, এইটা তো মনে হয় একটা ভালো আপনাদের কাজে দিয়েছে। এটা একটা ভালো কাজে দিয়েছে, মানুষজন বাইরে কম যাইতো। সো এইটা কি ট্রিগার করছে যে এই করোনার সময় লকডাউন, মানুষ কিনবে না, এই জন্য আমি অনলাইনে গরু উঠাই? প্রথম না, হ্যাঁ, এটা একটা কারণ, অবশ্যই কারণ মানুষ মাঠে বাজারে আসতেছে না। আবার যারা আমরা এমন একটা কোয়ান্টিটি করছি যেটা ধরেন নিজস্ব সার্কেল আমরা যাতে রিস্কে না পড়ি, সেরকম একটা করা হয়েছিল কোয়ান্টিটি। আচ্ছা আচ্ছা। সো ওই গল্পটা যদি বলেন ভাই, 20-25 দিন আগে চলে গেছেন নেত্রকোনায়। চলে গেলাম টিম নিয়ে। প্রথমে ওইখানে আমাদের একজন লোকাল পার্টনার নিয়েছিলাম, তো ভাই ওইখানকার লোকাল, তো উনি ওইখান থেকে আগে বাড়ি সিলেক্ট করেছে যে কোন কোন বাড়িতে আমাদের রেঞ্জের গরুগুলো আছে। আচ্ছা। যে আমরা কেমন সাইজটা চাচ্ছিলাম, যে আমরা হয়তো বিক্রি করব 1 লাখ টাকার আশেপাশে, অথবা তার একটু কমে, তুই একটা গরু একটু বড়। তো এরকম টার্গেট করে করে বেশ অনেকগুলো গরু আমরা সিলেক্ট করার পর ফাইনালি যখন গেছি কেনার উদ্দেশ্যে, একবারে টাকা পয়সা নিয়ে গেছি, গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দাম দর করে, ওইখানে একটু মানে খুবই কষ্টকর আর কি, একটু না, অন্যান্য জায়গায় যেরকম ধরেন সমতল ভূমি, আপনি গ্রামে গেলে একটা অটো রিক্সা পাচ্ছেন, অথবা একটা সাইকেল পাচ্ছেন, বাইক পাচ্ছেন, কোনো না কোনো কিছুতে যাওয়া যায়। কিন্তু সেইখানে একটা সমস্যা হলো, কোনো ধরনের যানবাহন নাই, এত দুর্গম। একটা মেইন রোড আছে, সেটা দিয়ে বড় বাস চলে। ধরেন আপনার বাসা এই রোড সাইডের পাশেই, একবারে এই রাস্তার সাথেই আপনার বাসা, কিন্তু গরু যারা পালন করতেছে একটা বিলের ভেতর দিয়ে, আইল বলি আমরা আর কি গ্রামে, দুইটা জমির মাঝখানে যে রাস্তা, ওইটা, এই আইল দিয়ে দিয়ে আপনার হেঁটে যাইতে হবে, কোনো যানবাহন চলবে না। আবার যাওয়ার পরে যে সব গরু নিচে আছে এরকম না, ওইখানে গারোরা আছে, কিছু আছে পাহাড়ের উপর, ম্যাক্সিমাম মানে ভালো যারা কি বলে এটা, যে গরুগুলা পরিচর্যা হয়েছে, আপনার চোখে ধরতেছে, এগুলো মোটামুটি পাহাড়ের উপর। তো পাহাড়ে কষ্ট করে উঠে গিয়ে তারপর দাম দর করে, যে ওরা একেবারে ন্যাচারাল খাওয়ায়। আসলে কিভাবে ন্যাচারাল খাওয়ায়, এই যে রাস্তার কথা বলতেছি না, বাজারটা অনেক দূর, ওরা সব ইন হাউস, ধরেন একটু একটা পুকুর আছে ছোট, ওইখানে মাছ হচ্ছে অটোমেটিক, ঘাস আছে, তারপরে পাশেই তো আপনার মেঘালয়ের যে পাহাড়ের গায়ে প্রচুর গাছগাছালি, এখানে গরু একেবারে নিরাপদে চড়ে বেড়াচ্ছে, কোনো দড়িও লাগছে না। তারপরে সন্ধ্যা হয়ে গেলে বাসায় চলে আসতেছে,
মাঝে মধ্যে মিসিং হয়, বর্ডার ক্রস করে চলে যায়, ওরা তো আর আনতে পারে না, আবার কয়েকদিন পর চলেও আসে, আবার অনেক সময় আসে না। তো এই ধরনের গরুগুলো বাঁশের পাতা আর এই ঘাস লতা পাতা এগুলো খায়। আর যদি শুধু বাড়তি দিতে দেখছি আমি ভুসি, গমের যে ভুসিটা, এটা বাড়তি দিতে দেখছি, তাও সব বাড়িতে না, যে যে একটু ধরেন ওদের মধ্যে একটু ভালো শিক্ষিত সে দিচ্ছে, কিন্তু অন্য কেউ এটাও দিতে পারছে না, শুধু এই ঘাস লতা পাতা। এই জন্য এই গরুগুলো আমরা একটা ফিডব্যাকও পাইছি, মানে চর্বির পার্সেন্টেজ খুবই কম। এখানে একটু ইন্টারাপ্ট করবে, আপনারা যেহেতু ন্যাচারাল খাবারের বিজনেস করছেন, তো আরো তো অন্যান্য জায়গা ছিল, মানে নেত্রকোনা চুজ করার ওয়ান অফ দ্য রিজন কি এটা, যে এখানে এই পাহাড়ে চড়ে বেড়ানো যে গরু, এই গরু নিরাপদ খাবারে বেড়ে উঠতেছে, এই গরুগুলা আপনারা এই জন্যই গিয়েছেন? জি, এই জন্যই যাওয়া। আপনি যেরকম সুন্দরবনের ভেতরে যে মধু আমরা কালেকশন করি, সেই মধুর কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি কেউ ম্যানুয়ালি উপরে নিয়ে এসে অসৎ ব্যবসায়ী এরা করে সেটা ভিন্ন কথা, কিন্তু ওইখানে যে চাক হবে সেই চাকে একদম ফুল অর্গানিক একটা মধু, এইটাও ওই রকম গ্রামের ভেতরে, এত গ্রামের ভেতরে যে এখানে কেউ ওই রকম টেকনিক করা, একটু ইনজেকশন দিয়ে ফুলানো অথবা ওই ব্রয়লার মুরগির ফিডটির এইগুলো যে খাওয়ানো হয়, তো খুব পরে আমরা মেল প্র্যাকটিস গুলো আসবো ইনশাআল্লাহ এই সেক্টরে, যেহেতু আপনি নিরাপদ খাবারের সাথে জড়িত। এই নাই এত, মানে এত ন্যাচারাল আর কি জায়গা, ঝর্ণার পানি, ঢল এইদিকে, মানে আপনি ওখানে গেলে মনে হবে যে না, মনে হয় বাংলাদেশ থেকে একটা অন্য জায়গায় চলে আসছে। আচ্ছা, সো ওই গরুগুলা 10-20-25 দিন আগে এইভাবে বাড়ি বাড়ি ঘুরে কোনো হাটে যান নাই? এটা কি কোভিড এর কারণে ওই সময় লকডাউন ছিল নাকি? প্রথমবার উদ্দেশ্যই ছিল বাড়ি বাড়ি থেকেই সরাসরি, আচ্ছা, পরবর্তীতে আর কি পরে হাটে যাওয়া হয়েছে।